প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতি রাতে নিয়মিত আয়োজন টকশোর আজকের পর্বে। আজকে আমরা সাধারণত রোজ যেসব বিষয় নিয়ে কথা বলি, আজকে তার একটু ব্যতিক্রম করব। আজ আমাদের আলোচনার বিষয় ট্রেড ইউনিয়ন, শ্রমিকদের অধিকার আদায়ের যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পন্থা, তা নিয়ে। আর এই আলোচনায় অংশ নিতে আজকে যারা উপস্থিত আছেন অতিথি হিসেবে, আসুন তাদের সঙ্গে পরিচিত হয়ে। আমার ডান দিকে রয়েছেন মীর নাসির হোসেন, বিসিসিআই এর সাবেক সভাপতি। এরপর রয়েছেন জনাব মহিবুল ইজদানী খান, তিনি সুইডেনে থাকেন এবং সুইডিশ পোস্টাল ট্রেড ইউনিয়ন ওরস্টার সহসভাপতি এবং সেখানকার বিরোধী দল লেফট পার্টির একজন কাউন্টি কাউন্সিলর। আরও রয়েছেন ডক্টর ওয়াজিদুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, যেটা টিইউসি নামে পরিচিত, তার সাধারণ সম্পাদক। অতিথি আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই আলোচনায়। ট্রেড ইউনিয়ন বিষয়টা শুনতে বা এটা এই সংক্রান্ত আলোচনা শুনতে হয়তো একটু শক্ত মনে হতে পারে, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের শ্রমিক সমাজ, যাদের উপর নির্ভর করে দেশের শিল্পায়ন, তাদের অধিকার আদায়ের একমাত্র স্বীকৃত পথ হচ্ছে এটা। যদিও এর বাইরেও নানা ধরনের শ্রমিক আন্দোলন আমরা দেখি, এটার পক্ষে বিপক্ষে নানান মত রয়েছে। তো আজকে আমরা আলোচনার মধ্যে দিয়ে জানার চেষ্টা করব যে ট্রেড ইউনিয়ন, বাংলাদেশের ট্রেড ইউনিয়ন অবস্থানটা কোথায় রয়েছে। এবং যেহেতু সুইডেন প্রবাসী যারা মহিবুল আমাদের সঙ্গে আছেন, তিনিও সেখানকার ট্রেড ইউনিয়নের সঙ্গে জড়িত, আমরা সুইডেনের মতো উন্নত দেশের অভিজ্ঞতা বিনিময় করব। আমি প্রথমে শুরু করতে যাচ্ছি ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডক্টর ওয়াজিদুল ইসলাম। আপনার কাছে প্রথমে জানতে চাই, ট্রেড ইউনিয়ন বাংলাদেশে, এই ট্রেড ইউনিয়নের অবস্থানটা এখন কোন পর্যায়ে রয়েছে? যেটা আমি আপনার সঙ্গে একটু আগে আলোচনা করছিলাম, আগে আমরা দেখতাম শ্রমিকদের আন্দোলন যেভাবে ছিল বা যতটা তারা সক্রিয় ছিলেন, ইদানিং মানে এর পদ্ধতিটা, প্রকাশটা বদল হয়েছে, কিন্তু ওইরকম বৈধ অধিকার আদায়ের আন্দোলনটা আমরা খুব একটা দেখি না। এই পরিবর্তনটা আপনি স্বীকার করেন কিনা, বা যদি করেন তাহলে সেটার কারণটা কি? ধন্যবাদ। আমরা যেটা বুঝি যে ট্রেড ইউনিয়ন, যেটা আপনিও বললেন শুরুতে, যে ট্রেড ইউনিয়ন একটা শক্তিশালী ভূমিকা পালন করতে পারে শিল্প বিকাশের ক্ষেত্রে। এবং আমাদের পৃথিবীতে যে ট্রেড ইউনিয়নের বিকাশ হয়েছে কিংবা উৎপত্তি হয়েছে, সেটা কিন্তু শিল্পপতি কিংবা মালিকদের চাহিদার জন্যই এটা তৈরি, মানে এটা উৎপত্তি হয়েছে। সুতরাং ট্রেড ইউনিয়ন অবশ্যই শিল্পীর ক্ষেত্রে একটা বিরাট উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে, এবং সেটা আমরা অতীতেও সবসময় আমরা দেখি। এখনো যদি বলেন, বিভিন্ন জায়গায় ট্রেড ইউনিয়ন একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, মালিকরাও স্বীকার করে। সেখানে যেরকম হাজারীবাগ শিল্প এলাকা, এই শিল্প এলাকায় মালিক এবং শ্রমিকের মধ্যে প্রতি 2 বছর পর পর আপনার সমস্যা নিয়ে আলোচনা হয়, আলোচনার মধ্যে সমস্যার সমাধান হচ্ছে। এরকম সংগঠিত যে সমস্ত জায়গায় ট্রেড ইউনিয়ন আছে, ট্রেড ইউনিয়ন মানে ভূমিকা পালন করে শক্তিশালীভাবে সংগঠিত আকারে, সেখানে কিন্তু উৎপাদন প্রক্রিয়া একটা বিরাট উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে শ্রমিকরা। আপনি বলেন যে মালিকদের স্বার্থে ট্রেড ইউনিয়নের উৎপত্তি, জি, এখানে শ্রমিকদের স্বার্থে নয়? তাহলে না, আমি বলেছি এটা উৎপত্তিটা হয়েছে কিন্তু মালিকদের স্বার্থ থেকেই। অবশ্যই এটা শ্রমিকদের স্বার্থে তো প্রয়োজন আছে, যে কারণে আইএলও কনভেনশন, এটা আইএলও কনভেনশন 87, 87 এবং 98, যেটাতে সংগঠন করার অধিকার এবং যৌথ দল কর্মসূচি করার অধিকারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেই কনভেনশন কিন্তু এটাও এই কনসেপ্টের ভিত্তিতে যে শ্রমিকদেরকে সংগঠিত হওয়ার সুযোগ দেওয়া উচিত এবং তাদের দল কর্মসূচির একটা ক্ষেত্র সৃষ্টি হওয়া উচিত। সুতরাং শ্রমিকদের যে ট্রেড ইউনিয়ন করার অধিকার, এটা তো তার মৌলিক অধিকার একটা। সুতরাং উৎপত্তি না, এটা তো তার মৌলিক অধিকার হিসেবে এটা প্রয়োজনীয়তা আছে। কিন্তু যে বিষয়টা আপনি বললেন, যে ধরেন এক সময় খুব শক্তিশালী ট্রেড ইউনিয়ন মুভমেন্ট হতো এবং আলাপ আলোচনার মধ্যে তো অন্য সমস্যার সমাধান হয়েছে। ধরেন 84 সালে আমরা তখন তদানীন্তন স্বৈর শাসন বিরোধী আন্দোলনের সময়ও 84 সালে ঐক্য পরিষদ বিরাট আন্দোলন হয়েছে, এবং তখন জেনারেল এরশাদ প্রেসিডেন্ট ছিলেন। এবং তখন ঐক্য পরিষদ বলতে আপনি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কথা বলছেন? রাইট। তখন তো অন্যান্য রাজনৈতিক দলের চাইতে কোন অংশে কম ছিল না স্কোপের ভূমিকা, সেটাই বলছি। এখন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদকে আমরা দেখি না। হ্যাঁ, সেটাই বলছি যে তখন কিন্তু
শ্রমিক আন্দোলন, আমরা শ্রমিক কর্মচারী পরিষদ এই দেশের মূল স্রোতধারা যে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো আছে, যারা শ্রমিকদেরকে হোল্ড মানে তাদের সংগঠনের আওতায় আছে, তাদেরকে নিয়ে শ্রমিক কর্মচারী পরিষদ ছিল। এবং ইভেন ধরেন মার্শাল গভর্নমেন্ট পর্যন্ত তখন আমাদের সাথে চুক্তি করতে বাধ্য হয়েছিল। সুতরাং শ্রমিকের শক্তি যে কত শক্তিশালী এবং বলিয়ান সেটা প্রমাণ হয়েছে যে মার্শাল গভর্নমেন্ট পর্যন্ত চুক্তি করতে বাধ্য হয়েছিল। কিন্তু পরবর্তীতে যদি বলেন অনেকের আকাঙ্ক্ষা যে সেইভাবে তো আমরা দেখছি না আন্দোলন কিংবা সেভাবে দাবি আদায়ের ক্ষেত্রটা দেখছি না। এটা কারণ হলো 84 সালে যে আন্দোলনটা হয়েছিল তখন আমাদের দেশে স্বাধীনতার মধ্যে যে অর্জিত রাষ্ট্রায়ত্ত খাত ছিল, যেখানে শ্রমিকরা সংগঠিত ছিল, সেই সংগঠিত শক্তিতে কিন্তু বলিয়ান হয়ে আমরা সেই আন্দোলনটা করতে পেরেছিলাম। কিন্তু পরবর্তীতে এই ফেনোমেনাটা, এই প্রক্রিয়াটাই রিভার্সিভ হয়ে যায়। মানে আপনি রাষ্ট্রায়ত্ত খাত সব ব্যক্তি মালিকানা ছেড়ে দেওয়া শুরু করে, বিশেষভাবে 1975 সালে বঙ্গবন্ধু হত্যার মধ্যে দিয়ে এই ধারা পরিবর্তন করা শুরু হয়ে যায়। সেটা হলো প্রাইভেটাইজেশন প্রক্রিয়া শুরু হয়ে যায়, প্রাইভেট সেক্টর দেওয়া শুরু হয়। প্রাইভেট সেক্টরের মধ্যে দিয়ে এটা, এবং এটা অবশ্যই বিশ্বব্যাংক IMF এর প্রেসক্রিপশনে এটা করা হয়েছে। এবং এটা যদি দেখি এর পরিণতি আমরা দেখি তাহলে দুইটা রেজাল্ট, যে এই রাষ্ট্রায়ত্ত খাত যেটা আমাদের ট্র্যাডিশনাল শিল্প, পাট, সুতাকল সহ যে সমস্ত শিল্পগুলো ছিল, সেগুলো কিন্তু আজকে বলা যায় যে প্রকৃতপক্ষে সমস্ত কারখানাগুলো বন্ধ হয়ে গেছে এবং শ্রমিকরাও বেকার হয়ে গেছে। তাহলে এই দক্ষ শ্রমিকও বেকার হয়ে গেছে এবং কারখানাগুলো চলছে না। এর ফলে আজকে যদি বলেন যে সংগঠিত যে শ্রমিক, সেই সংখ্যা প্রকৃতপক্ষে আমরা আমাদের হিসাব মোতাবেক 6 থেকে 7% আছে। আর বেশিরভাগই শ্রমিক হলো অসংগঠিত খাতে, মানে বেসরকারি খাতে অসংগঠিত। এরা মানে বেসরকারি বটে এবং অসংগঠিত, মানে তারা কোনো সংগঠনের মধ্যেই নাই, সাংগঠনিক শক্তির মধ্যে তারা সংগঠিত নয়। এটা কি প্রয়োজন নাই নাকি কোন কারণে তারা বাধা প্রাপ্ত হচ্ছে? না, এটা হলো আমাদের দেশে যে একটা বড় সেক্টর, যেরকম গার্মেন্ট সেক্টর ডেভেলপ করে গেছে, সেই গার্মেন্ট সেক্টর বলা যায় যে এটা পর্যন্ত তো অবশ্যই আছে আমরা মনে করি। এবং ট্রেড ইউনিয়ন ইজ দ্য অনলি অল্টারনেটিভ, একমাত্র বিকল্প, যে ট্রেড ইউনিয়নের মাধ্যমে আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু গার্মেন্ট সেক্টর যদি ধরি, এখন একটা বড় সেক্টরই ধরতেছি প্রাইভেট সেক্টরের মধ্যে, যেখানে মালিকরা ট্রেড ইউনিয়নের কথা শুনতেই পারে না। তারা বিভিন্নভাবে ইপিজেটে আপনি রিফর্ম কমিটির নামে, ওয়েলফেয়ার কমিটির নামে কমিটি করে দিচ্ছে, উপর থেকে বসে। আমরা বিস্তারিত আলোচনা আরো আসবো। গার্মেন্ট সেক্টরটা শেষ করি যে ট্রেড ইউনিয়ন যে সংগঠিত শক্তি না থাকলে কি অবস্থা হয়, এটা আমরা দেখেছি 2006 সালে ইপিজেটের যে বিরাট আন্দোলন হলো গার্মেন্টসে, এবং সেটা আন্দোলন মানে স্বতঃস্ফূর্ত। আমি নিজে গিয়েছিলাম সেখানে, আরো অনেকে গেছিল, 3-4 জন মন্ত্রী গেছিল, অনেক শ্রমিককে নিয়ে এসে আমরা বসালাম, বুঝাতে চেষ্টা করলাম, বুঝতে চেষ্টা করলাম। কিন্তু সেখানে দেখা গেল যে প্রায় 15-20 জন শ্রমিকের হাতে, প্রতি 15-20 জন শ্রমিকের হাতে একটা করে ফর্দ, মানে দাবিনামা। কেন এটা কারণ হলো যে তারা তো তাদের সংগঠিত শক্তি নাই, যার কারণে তার মাধ্যমে যে তাদের দাবিগুলো প্রেস করতে পারে একটা পর্যায়ে, সে জায়গায় পাচ্ছে না। আপনার পয়েন্ট আমি বুঝতে পেরেছি, আমরা এই আলোচনাটা আরো ডিটেল করব পরে। আপনার মূল কথা হচ্ছে যে বেসরকারি খাতে চলে গেছে অধিকাংশ কলকারখানা, আর বেসরকারি খাতও আর বিকশিত হয়েছে ইন দ্য মিন টাইম, কিন্তু সেখানে বেসরকারি খাত ট্রেড ইউনিয়নকে উৎসাহিত করে না, করতে দেয় না, বাধা দেয়, করতে দেয় না। এখানে মীর নাসির হোসেন বেসরকারি খাতের প্রতিনিধি আছেন। ডক্টর ওয়াজেদের যে অভিযোগ, আপনারা বেসরকারি খাত, ট্রেড ইউনিয়ন হচ্ছে একটা আইনগত অধিকার শ্রমিকের, কিন্তু বেসরকারি খাত এটাকে করতেই দেয় না, যে কারণে তিনি যেটা বললেন যে এই ধরনের অসংগঠিত আন্দোলন হচ্ছে এবং এর মধ্যে অনেক ধরনের নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। না, একটু আমি 1 সেকেন্ড নাসিবের জন্য, বেসরকারি খাত কিন্তু ইন জেনারেল না, আমি কিন্তু উদাহরণ দিয়ে বলেছি জাহাজের বিভাগে কিন্তু বেসরকারি খাত, ট্যানারি শিল্প এলাকায়, সেখানে কিন্তু ইউনিয়ন আছে, যেখানে ইউনিয়ন আছে সেখানে কিন্তু কোনো সমস্যা হয় না, যেখানে ইউনিয়ন নাই সেখানেই সমস্যা হচ্ছে। আচ্ছা, জি, এটা ধন্যবাদ আপনাকে। আসলে ওয়াজেদ ভাইয়ের সাথে কিছু জায়গায় হয়তো আমার দ্বিমত নেই, কিন্তু কিছু জায়গায় কিছু দ্বিমত আছে। যেমন বেসরকারি খাত শ্রমিক ট্রেড ইউনিয়ন বিকশিত হতে দেয় না, এটা সম্পূর্ণ সত্য নয় আর কি। কারণ হচ্ছিল যে আপনার ট্রেড ইউনিয়নে যদি ঐতিহাসিক বিশ্লেষণ করেন, বা পাকিস্তান আমলে ট্রেড ইউনিয়ন ছিল, মানে এটা মূলত ছিল আদর্শিক ভিত্তিতে একটা, তখন আপনি যাই বলেন, মানে সমাজতান্ত্রিক ধ্যান ধারণা বলেন বা যাই বলেন,
একটা আদর্শিক ভিত্তি ছিল ট্রেড ইউনিয়নিজমের মধ্যে। তারপরে বাংলাদেশের সময় ন্যাশনালাইজড হয়ে গেল ইন্ডাস্ট্রিগুলি সমস্ত। তখন যে জিনিসটা হলো, তখন মালিকের হাতের শিল্প থাকলো না, কারণ মালিকটা তো বাংলাদেশ থেকে চলে গিয়েছিল। সেখানে পরিচালনার দায়িত্ব আসলো সরকারের কাছে, সরকার অ্যাডমিনিস্ট্রেটর দিল বিভিন্ন জায়গায়। এবং সেখানে যে জিনিসটা হলো, তখন একটা স্বার্থ শ্রমিকদের মধ্যে থেকে বেরিয়ে আসে, যেমন সাপ্লাই দেওয়া, বেচা কেনা, এজেন্সি নেওয়া, এই জিনিসগুলি তখন মূলত যে কেনা ট্রেড ইউনিয়নকে কালেকটিভ বার্গেনিং এজেন্ট, শ্রমিকদের স্বার্থ মালিকদের সাথে নেগোশিয়েট করবে তাদের কল্যাণের জন্য এবং একটা সমঝোতায় আসবে যে কোনো পর্যায়ে। কিন্তু দেখা গেল যে ওই এজেন্ডাগুলি বাদ দিয়ে তাদের মধ্যে চলে আসলো স্বার্থ সংশ্লিষ্ট এবং গোষ্ঠী স্বার্থ। এটা কিন্তু মানে ক্ষুদ্র আকারে যারা বিশেষ করে এই ট্রেড ইউনিয়নের সাথে তারা নেতৃত্বে বা একটা অংশ, সবাইকে না। আমি কিন্তু আদর্শিক শ্রমিক নেতা কিন্তু এখনো আছে, তখনও ছিল। কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে গ্রেশামস থিওরি অনুযায়ী মানে ব্যাড মানি ড্রাইভস অ্যাওয়ে গুড মানি আউট অফ সার্কুলেশন, অনেকটা যারা আদর্শিক ছিল তারা কিন্তু ক্রমান্বয়ে দেখা গেল যে সরে যাচ্ছে। তার স্বার্থ সংশ্লিষ্টভাবে যারা আসছে তারা দেখা যাচ্ছে যে নিয়ন্ত্রণ করা শুরু করলো। ব্যাংক সমস্ত জায়গায় ইয়ে হলো, তারা কি ব্যাংকের ইউনিয়নগুলি কি হলো, লোন পোর্টফোলিও তারা প্রভাবিত করা শুরু করলো। এই যে যখন হলো, তখন কিন্তু শ্রমিক ট্রেড ইউনিয়নের যে আসল চরিত্রটা ছিল, যে থাকার কথা ছিল, সেটা হারিয়ে গেল। এবং এই এক্সপেরিয়েন্স থেকে কি বেসরকারি খাতে এর থেকে একটা ফিয়ার কাজ করেছে। কিন্তু ফিয়ারটা হচ্ছিল যে আজকে গার্মেন্টসে দেখেন, গার্মেন্টসে কিন্তু মূল জিনিসটা হয়েছে কিন্তু একটা জুটের থেকে। জুটটা এটা একটা বিরাট মানে জুট ব্যবসা না, এটা ওয়েস্ট, যেটা ওয়েস্টটা অন্যান্য অনেক ইন্ডাস্ট্রিতে ওয়েস্টটাকে রিসাইকেল করা যায়, কিন্তু গার্মেন্টসের এটাকে সেইভাবে রিসাইকেল করার মতো এখনো পদ্ধতি হয়নি বা এখনো এরা অ্যাডপ্ট করেনি। যার জন্য এটা একটা মানে ক্ষেত্র হয়েছে যেখানে মানুষ বিভিন্ন, সে রাজনৈতিক প্রভাবের লোক হোক বা আঞ্চলিক বা এলাকা ভিত্তিক যারা প্রভাব বিস্তার করে, এর থেকেই কিন্তু সৃষ্টি হয়েছে। আপনি বলছেন যে গার্মেন্টস এর যে অসন্তোষ মাঝে মধ্যে আমরা দেখি, সেটা শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট চাইতে এই ব্যবসায়িক স্বার্থটা বেশি। এর সাথে আরেকটা আমাদের কাছে যেটা মনে হয়েছে, এখানে কোন একটা ইন্ধন কোনোভাবে কাজ করছে বলে আমাদের কাছে মনে হয়েছে। কারণ দেখা যায় যে কোন শ্রমিক কিন্তু তার নিজের যে যদি শ্রমিক হয়, সে কিন্তু সেই ইন্ডাস্ট্রি জ্বালিয়ে দেবে না, পুড়িয়ে দেবে না, কারণ এটা তার ব্রেড অ্যান্ড বাটার, এটা তাকে কিন্তু আয় দেয়, তার সংসার, সেটা পুড়িয়ে দেবে না। কিন্তু দেখা যাচ্ছে কি এইটা কিন্তু কোনোদিনই ছিল না। বা এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা অনেকদিন ধরে আলোচিত হচ্ছে। এই বিষয়ে ডক্টর ওয়াজির কাছে আমি আসবো আপনার কাছে। তার আগে আমরা এখানে আমাদের সুইডেন প্রবাসী মহিবুল ইসদানি খান আছেন, আমরা একটু তার কাছে জানতে চাই যে আপনি তো ওখানকার ট্রেড ইউনিয়নের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত, আপনারা ওখানে আমাদের সমস্যাটা কি সেটাও আপনি জানেন বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে, আর আপনাদের ওখানে যেভাবে আপনারা করেন, এই দুটোর মধ্যে তো অনেক পার্থক্য নিশ্চয়ই আছে। আমাদের দেশের ট্রেড ইউনিয়নের মধ্যে সমস্যাটা কোথায় আছে বলে আপনার মনে হয়? আমাদের দেশের ট্রেড ইউনিয়নে যেটা সমস্যা আমার দৃষ্টিতে আসে এখন, সেটা হচ্ছে যে আমাদের দেশের ট্রেড ইউনিয়নগুলো সাধারণত দেখা যায় যে রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করে। আমার দৃষ্টিতে এটাই একটা মূল সমস্যা। কোন রাজনৈতিক দলের সরাসরি অঙ্গ সংগঠন হিসাবে আমরা কাজ করি না সুইডেনে। তবে আদর্শের দিক দিয়ে আমাদের একটা মিল আছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা সমর্থন করতে পারি যে রাজনৈতিক দলকে। আমরা মনে করি যে আমাদের লেবার রাজনীতিটা তারা সমর্থন করছে, সেই করতে পারি। কিন্তু ওই রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসাবে আমরা কখনো শ্রমিক রাজনীতি করি না। এটাই আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা শ্রমিক অঙ্গ সংগঠন থাকাতে ওই যেসব কারখানা, গার্মেন্টস, যে মিল, ওখানে দ্বন্দ্বটা সৃষ্টি হয় ওখান থেকেই। যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন, বিভিন্ন আদর্শ ভিত্তিক একটা দ্বন্দ্ব, ওই দ্বন্দ্ব থেকেই সৃষ্টি হয় এই সমস্যাটা। এটা হচ্ছে আমার দৃষ্টিতে। আরেকটা জিনিস যেটা আমি আমাদের নির্বাচন কমিশন যে একটা উদ্যোগ নিয়েছিল, কোন দলের এই ধরনের অঙ্গ সংগঠন থাকতে পারবে না, আপনি তার সাথে একমত? হ্যাঁ, আমি একমত। কারণ আমি এই নির্বাচন সম্পর্কে আমি বেশ আগে একটা লেখা লিখেছিলাম এখানে একটা দৈনিক একটা পত্রিকায়, বাংলাদেশ নির্বাচন সিস্টেম, সুইডিশ নির্বাচন সিস্টেম। আচ্ছা, ওটা ভিন্ন প্রসঙ্গ, এটা আমরা না, আপনি যেহেতু তুলছেন সেটা আমি মনে করি যে রাজনৈতিক
দলগুলোর অঙ্গ সংগঠন হিসাবে শ্রমিক সংগঠন থাকাটা ঠিক না। এই জন্য ঠিক না যে আমি যখন এখন সুইডেনে একটা ট্রেড ইউনিয়ন করি এবং অ্যাক্টিভ ভাবে করছি, আমি দেখতে পাচ্ছি যে আমরা যে পলিটিক্সটা করি এটার সাথে রাজনৈতিক দলের সরাসরি কোনো সম্পর্ক নাই। আমরা শ্রমিক স্বার্থ রক্ষার্থে আমরা কাজ করি। আমরা শ্রমিকদের বেনিফিট কিভাবে হয় সেটা মালিকদের সাথে একটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধানের চেষ্টা করি। এইভাবে আমরা কাজ করি। এবং আমাদের আরেকটা সিস্টেম আছে যেটা আমার কাছে, আমি যেটা ওই ভাই বলছে ওনার সঙ্গে আমি অনেক ব্যাপারেও একমত। তবে আমি মনে করি না যে পাবলিক সেক্টর এবং আপনার প্রাইভেট সেক্টর বলে কোনো শ্রমিক সংগঠন করার ব্যাপারে কোনো পার্থক্য আছে। শ্রমিক সংগঠন সব জায়গায় করা যায়, যেখানে এটা সিদ্ধান্ত নিবে শ্রমিক সংগঠন। আমি যদি একটা শ্রমিক সংগঠন করে থাকি, সেই সংগঠন সিদ্ধান্ত নিবে আমি ওখানে আমার শাখা করব কিনা, কতজন সদস্য আছে। ডক্টর ওয়াজেদ বলছিলেন যে বেসরকারি খাতের অনেক জায়গায় যেমন গার্মেন্টস বড় খাত, সেখানে শ্রমিকদের সংগঠন করতেই দেওয়া হয় না। হ্যাঁ, তো এই জন্য যেটা করা হচ্ছে, যেটা লেবার ল যেটা আছে, শ্রম আইন যেটা তৈরি করা হয় একটা দেশে, সেটা ওটা করার সময় মালিক পক্ষ, সরকারের পক্ষ, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের প্রতিনিধিত্ব ওখানে থাকে। এবং ওখানে যে আইনটা পাশ করা হয় সংসদে, সেই আইনকে তিনো পক্ষকেই মানে অনুসরণ করতে হয়। তো ওই আইনে যদি থাকে যে আমি শ্রমিক সংগঠন সব জায়গায় করতে পারবো, সেখানে একটা প্রাইভেট সেক্টরের মালিক আমাকে বাধা দিতে পারবে না। কারণ আইনের প্রয়োগটা দরকার আমাদের দেশে। আমি মনে করি আমাদের দেশেও খুব ভালো উন্নত মানের মানে অনেক আইন আছে যেটা আমি আমার দৃষ্টিতে সেটার প্রয়োগ হয় না ঠিক মতন। এখন যদি এখানে আমি একটা জিনিস বলতে, এখানে যে প্রাইভেট সেক্টর বাধা দেয় এটা কিন্তু আমি মানতে না। আমি জানি না, তো আমি ওনার পরিপ্রেক্ষিতে বলতে চাচ্ছি। এটা উনি বলছে, আমি বলি নাসির ভাই, আমি একটু বলি, আমি তো জানি না সেটা। আমি বাধা দেওয়া মানেটা কি? আপনি যদি আইনগত অবস্থায় বলেন তাহলে বাধার কোনো ক্ষেত্র নাই, বিকজ আইন ইজ দেয়ার। এবং আমাদের দেশ আইএলও কনভেনশন 87-98 র্যাটিফাই করেছে, অনুসমর্থিত করেছে। আমাদের শ্রম আইনেও ট্রেড ইউনিয়ন করার অবাধ সুযোগ হয়তো কিছু কিছু সেক্টরে নাই, যেরকম ধরেন এগ্রিকালচার সেক্টর নাই, ফায়ার ব্রিগেড ওয়ার্কার নাই, এরকম আছে। সরকারি কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার নাই, ইপিজেডও নিষিদ্ধ। ইপিজেড নিষিদ্ধ। তাহলে দেখেন, আমি একদিক দিয়ে আইএলও কনভেনশন 87-98 যেটা অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার, সংগঠন করার অধিকার, সংগঠিত হওয়ার সুযোগ, আবার কিন্তু আমি আমার স্ট্যাটিউটরি ল, দেশের আইনে কিন্তু আমি আবার রেস্ট্রিক্টেড করে দিলাম। এটা হলো প্রথম একটা বাধা, আইনগতভাবেই আমি কিন্তু এই জায়গাটা করে দিলাম। দ্বিতীয় হলো যেটা হয় যে আপনি একটা ইউনিয়ন সাবমিট করলো, একটা কারখানা শ্রমিকরা ইউনিয়ন মেম্বারশিপ ডাইরেক্ট করে নর্মালি যা যা নিয়ম আছে সব ফলো করে সাবমিট করলো। সাবমিট করলে ওই ইউনিয়নের লিডারশিপের নাম মালিকের কাছে চলে যায়। চলে যাওয়ার সাথে সাথে তাদেরকে স্যাক করে টার্মিনেট করে দেওয়া হয়। তাহলে আপনি কিভাবে আর ইউনিয়ন করা বাধা, আর কোথায় বাধা ধরলো? আচ্ছা, উনি উদাহরণ দিলেন, আপনি বলছেন যে বুঝতে পারলাম বলতে যে বাধাটা হলো এইভাবে। এইটা হয়তো নাসির ভাই, আর আপনি, আমি একটু প্রাসঙ্গিক ক্রমে একটু বলে নিই, আপনি দুটো পয়েন্ট বলছেন, আমি একটু যে ডক্টর ওয়াজেদ আপনি পরে জবাব দেবেন, ওনার কথাটা শেষ করে নি তারপরে। এইটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে না, এটা কিন্তু কারণ হচ্ছিল যে একটা যদি সুষ্ঠু ট্রেড ইউনিয়ন থাকে, এটা মালিকের জন্য কিন্তু অনেক সুবিধাজনক। কি জন্য? যে তারা প্রপারলি তাদের শ্রমিকদের যে আলোচনা করে করতে পারে। কিন্তু এক্সটর্শনের একটা টুল যদি হয়ে যায় এটা, তখন কিন্তু মালিককে শুধু নয়, সেই ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়। যদি সেটা এক্সপোর্ট ওরিয়েন্টেড হয় তখন দেশ ক্ষতিগ্রস্ত হয়, যদি আপনার এক্সপোর্ট টার্গেটটা ফুলফিল না করতে পারে। ঘটনাটা হচ্ছিল যে একটা সুষ্ঠু পরিবেশ কিন্তু মালিকরাও চায়। কারণ হচ্ছে মালিকরা শ্রমিকদের কল্যাণ দেখবে না, এইটা হতে পারে না। কারণ হচ্ছে যে শ্রমটা কি? শ্রমটা একটা উপাদান, শিল্পের একটা উপাদান এবং অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশে আজকে যে কম্পিটিটিভনেসটা গ্রো করে উঠছে, এখানে কিন্তু শ্রমিকদের কন্ট্রিবিউশন যথেষ্ট। আমরা মনে করি যে আজকে বাংলাদেশের যে শিল্পায়নের যে প্রবৃদ্ধি হয়েছে, যে অবস্থান এসছে, এতে শুধু উদ্যোক্তারাই না, উদ্যোক্তারা তো একটা ক্ষেত্র সৃষ্টি করেছে, সেখানে শ্রমিকদের কিন্তু যথেষ্ট অবদান রয়েছে। সেই অবদান অস্বীকার মনে হয় কোনো সচেতন মালিক করবেন না। কিন্তু একটা ফিয়ার কাজ করছে এবং সেটা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সেটা ইন্ডাস্ট্রিকে এফেক্ট করছে, টোটাল সিস্টেমটাকে ক্ষতিগ্রস্ত করছে। আজকে আপনার প্রশ্নটা চাই যে গার্মেন্টসে ধরলাম এই পার্টিকুলার একটা ইন্ডাস্ট্রিতে সে ইউনিয়ন করতে দিচ্ছে না বা সেখানে সমস্যা হচ্ছে, কিন্তু অন্য ইউনিয়নের লোক ডেকে এনে বা অন্য শ্রমিকদের ইয়ে করে সেটা ভাঙছে এবং সেখান থেকে আবার অন্য ইন্ডাস্ট্রি যেখানে কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই,
কমপ্লায়েন্ট না, এটা- সেটা ভেঙে চলে মানে দিচ্ছে ইউনিয়ন- তো কিন্তু এই আপনি- জিনিসটা কিন্তু যেটা হচ্ছে এইটা একটা ফিয়ার কিন্তু কাজ করছে। এটা কিন্তু দেখেন, আচ্ছা, আপনার কি মনে হয় না যে যদি গার্মেন্টসে যদি ট্রেড ইউনিয়ন করার সুযোগ থাকতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না? কারণ সেই ট্রেড ইউনিয়নের দায়িত্ব থাকতো Right. বাইরের কোনো অবশ্যই, অবশ্যই। মহলকে এখানে ইন্টারভেনশন ঠেকানোর দায়িত্বটা তারা নিতে হ্যাঁ, পারতো। না, আমি সুষ্ঠু একটু- শ্রমিক রাজনীতিটা থাকলে তো কেউ, আমি একটা জিনিস বারবার বলছি,